ব্ল্যাক ম্যাজিক নিয়ে আলোচনা করলে অনেক মানুষ কিন্তু অনেকে বলে যে হুজুর এগুলো তো মনে হয় না সত্য কিছু, কিন্তু এবার টনক নড়েছে। বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলো অতীতে খুব কমই দেখা গেছে। আপনারা কুড়িগ্রামে সম্ভবত দেখেছেন, যমুনা টেলিভিশন না কে যেন নিউজও করলো, পুতুলের মধ্যে 101টা সুই ঢুকাইছে। এই সুই ঢুকিয়ে বাড়ির ইয়াতে উঠানে ফেলে রেখেছে, ছোট্ট বাচ্চা পেয়েছে। পুতুল মনে করে বাড়ির কাছে নিয়ে গেছে, গোটা এলাকা তোলপাড়। শুনেন, আপনাদেরকে একটা কথা বলি, এদেশে চোরের বিচার আছে, ডাকাতের বিচার আছে, ধর্ষণকারীর বিচার আছে, চুরি করলে বিচার আছে, খুন করলে বিচার আছে। এই ধরনের পাপগুলো যারা করে, এই যে ব্ল্যাক ম্যাজিক, আপনি জানেন যে মানুষকে গুলি করে হত্যার চাইতেও এটা কষ্ট দেয় বেশি। কারণ ডাক্তার রোগ ধরতে পারে না, মাথা ঝিমঝিম করে, শরীরে অস্বস্তি, ঘুম হয় না, খাবার ভাল লাগে না, বাচ্চা কাচ্চা ভাল লাগে না, বিয়ে শাদী ভাল লাগে না, সন্তানতি ভাল, এত মারাত্মক ক্ষতি করে এই ব্ল্যাক ম্যাজিক। অথচ এটা নিয়ে কোনো আইন নাই। আইন মানে কি? কাউকে কেউ খুন করলে যেমন ফাঁসির আদেশ হয়, এই ব্ল্যাক ম্যাজিক যারা করে এরকম স্পেশালিস্ট এবং বিশেষজ্ঞ এবং রাখি এরকম কিছু রাখা উচিত। যদি ধরতে পারে যে এই লোকটা ব্ল্যাক ম্যাজিক করেছে এবং হাতে নাতে যদি ধরা পড়ে, তাহলে এটার মৃত্যুদণ্ড কার্যকর করা উচিত। কারণ আছে। কারণটা হচ্ছে ক্ষতি দুই ধরনের, একটা হচ্ছে পরোক্ষ আর একটা হচ্ছে প্রত্যক্ষ। কেউ কেউ দেখবেন খাবারের মধ্যে ফরমালিন দেয়, আছে না, বিষ দেয়, দিয়ে খাবারটাকে লাল করছে, আমটাকে লাল করছে, টমেটোটাকে লাল করছে। বাপরে বাপ, দেখতে এত সুন্দর, এই খাবারটা খাইতেছেন, কুড়ে কুড়ে আপনারা কিন্তু মেরে ফেলছে। ধরা যাচ্ছে না যে এর ভিতরে বিষ আছে, কিন্তু আপনি ক্যান্সারে আক্রান্ত হচ্ছে, আপনার কিডনি ডিজিজ হয়ে যাচ্ছে, আপনার ফুসফুসে, আপনার লাঞ্চে ক্যান্সার হচ্ছে। এই মানুষটা কিন্তু হত্যাকারী। যে আপনার বুকে গুলি করলো সে তো ডাইরেক্ট আপনারা মেরে ফেললো, আর এই বদমাস ফলে ফরমালিন দিয়ে আপনারা কুড়ে কুড়ে মারলো। তো দুটেই তো হত্যাকারী, ওটাও হত্যাকারী, এটাও হত্যাকারী। একজন ডাইরেক্ট মারতেছে, প্রত্যক্ষভাবে মারতেছে, আর একজন পরোক্ষভাবে মারতেছে। ক্লিয়ার? এই যে ব্ল্যাক ম্যাজিক যারা করে, রংপুরের এই যে কুড়িগ্রামের যে ঘটনাটা, 101টা সুই বিঁধছে এর ভিতরে, 101টা। কি মারাত্মক কথা! আল্লাহ বাঁচাইছে, হয়তো বা শুরুতে ধরা পড়ে গেছে। এটা যদি জায়গা মতো সে গেঁথে দিতে পারতো, আর যদি কন্টিনিউয়াস এরকম থেকে যেত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসুস্থ করে ফেলেছে। আপনি কি মনে করতেছেন 6টা মাস আল্লাহ রাসূল অসুস্থ ছিলেন? কোনো কিছু নবীজির ভাল লাগে না, কোনো কিছু ভাল লাগে না। ইহুদি এক দুষ্টের মাধ্যমে নবীজির কিছু চুল, এই চুলের অংশ, এটা নিয়ে খেজুরের কাণ্ডের মধ্যে এই ব্ল্যাক ম্যাজিক করে ফেলে রেখেছিল। কিচ্ছু ভাল লাগে না নবীজির, অসুস্থ হয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে আল্লাহ নবীকে জানাইলেন কিছু একটা হয়েছে, সেটা হচ্ছে এই, আপনি সাহাবীদেরকে পাঠান। সাহাবীদেরকে পাঠানো হলো, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্ভবত সঙ্গে ছিলেন। ওই কূপের মধ্যে জিবরিল আমিন যেখানে বলেছিলেন, ওই কূপের মধ্যে আসলে হাত দিয়ে পরে খেজুরের কাণ্ডটাকে তুলে নিয়ে আসলেন। নিয়ে আসার পরে দেখলেন একটা দুইটা না, 11টা গিট্টি দেওয়া হয়েছে, 11টা, নবীজিকে অসুস্থ করার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন কি করলেন? দোয়া করলেন যে আল্লাহ আপনি আমাকে সুস্থ করেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফালাক নাস নাজিল করলেন। নবীজি আমল করলেন, তেলাওয়াত করলেন, সাহাবীরা আমল করলেন। কুল আউযু বিরাব্বিল ফালাক যেমনি বলতেছেন, একটা গিট্টি খুলে যাচ্ছে। কুল আউযু বিরাব্বিন নাস বলছেন, একটা গিট খুলে যাচ্ছে। তো সূরা ফালাক নাস ব্ল্যাক ম্যাজিক কাটানোর জন্য হচ্ছে একটা কার্যকরী উত্তম আমল। এজন্য বলি যে বাড়িতে সবসময় সূরা বাকারার আমল দিয়ে রাখেন। আমল বলতে প্রতিদিন তো পড়া সম্ভব না, মোবাইলে লাউড স্পিকার দিয়ে ঘরের মধ্যে সূরা বাকারাটা ছেড়ে রাখেন, সাউন্ড বক্স থাকলে সূরা বাকারাটা একবার ছেড়ে রাখেন। এই ধরনের ব্ল্যাক ম্যাজিক যারা করে, এদের মূলত ঈমান নাই, এরা কুফরি করে। কোনো মুসলমানের স্বভাব এই ধরনের জাদুটোনা হতে পারে না, এটা কাফেরের স্বভাব, এটা বেঈমানের স্বভাব। এই কুফরি কালামগুলো, এগুলো কাফের বেঈমানের চরিত্র। এটা যে কত বড় ভয়াবহ, এটা আপনি যতদিন সাফার না করবেন আপনি বুঝবেন না। আগে ইউরোপ আমেরিকা থেকে আমার কাছে ফোন আসতো না, ইদানিং দেখেন, আমি কিন্তু রাখি না, আমার রুকিয়া সেন্টারও ব্যক্তিগতভাবে না। আপনারা হয়তো মনে করবেন যে হুজুরের কাছে গেলে আমি সুস্থ হয়ে যাব। আমি বলতেছি যে অথেন্টিক রুকিয়া সেন্টারে আপনি যান, আমি ব্যক্তিগতভাবে কাউকে সাজেস্ট করব না। কিন্তু আমি বলতে চাচ্ছি যে এই জিনিসটার কারণে ইউরোপ আমেরিকার অনেক মানুষও সাফার করতেছে। ইদানিং এই ফোনগুলো বেশি আসতেছে ঘরের মধ্যে, এই ঝামেলাগুলো। বাঁচার উপায় কি? বাঁচা হচ্ছে 1 নম্বর পবিত্র থাকেন, 2 নম্বর হচ্ছে যে বন্ধু নির্বাচনের ক্ষেত্রে, ঘেঁষাঘেঁষির ক্ষেত্রে যে মানুষগুলোর সাথে চলাফেরা করতেছেন, এই মানুষগুলোর সাথে একটু বুঝেন যে এই লোকটা আসলে ভালো লোক কিনা।
নাকি আজকে আমার সাথে বন্ধুত্ব আছে, কালকে শত্রুতা হবে আর আপনাকে ক্ষতি করে ফেলবে? মানুষ যাদের সাথে চলাফেরা করবেন এবং বাড়িটাকে একটা সেফটির মধ্যে রাখেন। সেফটি বলতে কি খালি সিসি ক্যামেরা লাগানো না, কে আসছে কে ঢুকছে এই জিনিসগুলো আপনাকে তদারকি করতে হবে। পুতুল সাদৃশ এই ধরনের কোনো জিনিস যদি বাড়ির মধ্যে পড়ে থাকতে দেখেন, তাহলে একজন ইসলামিক স্কলার কাছে এটা নিয়ে যাবেন। বিশেষ করে পুতুলের ওপরে ধরেন সুই ঢুকানো, পুতুলের ওপরে বিভিন্ন আরবি লেখা, পুতুলের ওপরে আরবি হরফ বা বর্ণমালা লেখা, পুতুলের ওপরে কালো মূর্তির মতো কিছু দাগ দেওয়া, পুতুলের ওপরে ওই যে ওঝাদের মতো 3টা 4টা 5টা করে দাগ দেওয়া, পুতুলের ওপরে শুল বিদ্ধ করা, পুতুলের নিচ দিয়ে কোনো শুল বা ধারালো কোনো কিছু আটকে দেওয়া, এই ধরনের কোনো পুতুল যদি দেখেন, অবশ্যই একজন রাকি বা একজন ইসলামিক স্কলার শরণাপন্ন হবেন। বিশেষ করে যারা এটা নিয়ে অভিজ্ঞ, যাত্রার কাছে যায়েন না। আর আমার কাছে এটা নিয়ে ফোন দিয়েন না প্লিজ। আমার এগুলো আমি চিকিৎসা করি না ব্যক্তিগতভাবে, অনেকে আপনারা এই কাজগুলো করেন। সতর্ক করার জন্য আপনাদেরকে পরামর্শগুলো দিলাম। হার্টের ডাক্তার বাংলাদেশে যেমন অনেক আছে, আর বিভিন্ন রাখিও আছে, তাদের কাছে যাবেন এই সমস্ত চিকিৎসার জন্য। কুড়িগ্রামে যে ঘটনাটা ঘটেছে, যে কাজটা করেছে ধরতে পারলে আমরা বলবো যে পুলিশের হাতে দেন। কারণ ডাকাত, চোর, খুনির চাইতে বড় অপরাধী সে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। 3 জন আলেম শিক্ষা কমিটিতে এই যে শরীফার গল্প, এটাকে পর্যালোচনার জন্য স্থান পেয়েছেন। এই 3 জন আলেমের কাছে আমাদের 4টি প্রত্যাশা আছে। বিশেষ করে দেখেন, 3 জন ওস্তাদের সাথে আমার কিন্তু ব্যক্তিগতভাবে পরিচয় ছিল। ডক্টর আব্দুর রশিদ স্যার, তিনি আমার সরাসরি ওস্তাদ। ঢাকা আলিয়ায় যখন আমি ক্লাস করেছি, ওনার কাছে ক্লাস করেছি। কাফিল উদ্দিন সরকার সালেহি টেলিভিশন প্রোগ্রামে ওনার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে এবং একসাথে আলোচনা করেছি। ডক্টর আব্দুর রশিদ স্যার, যিনি এখন উপাচার্য ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের, জ্ঞানী মানুষ। 71 টেলিভিশনে অনেক আগে আমার একটা ডকুমেন্টারি তখন চলতো, এটার উনি পুরো প্রিভিউ করেছিলেন আমার স্ক্রিপ্টগুলো। তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে উনি ছিলেন। তো 3 জনই জ্ঞানী মানুষ। আমি যে বিষয়টি বলতে চাইছি, এই যে 3 জন স্কলার যে স্থান পেয়েছেন শিক্ষা কমিটিতে, আমাদের কিছু প্রত্যাশা আছে। কারণ আমরা তো আর সরকারকে বা শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি যে বলতে পারবো না, গণমাধ্যমে বলতে পারবো। এবং আমাদের ওস্তাজ বা আমাদের আকাবির, আমাদের যারা বিজ্ঞ আলেম, বিদগ্ধ আলেম, তাদের কাছে আমরা বিষয়গুলো বলতে পারবো। 1 নম্বর বিষয়, শরীফার গল্প, এটা নিয়ে অনেক কথাই হয়েছে মিডিয়াতে, আপনারা শুনেছেন। এই গল্পটাকে অবশ্যই তারা বিজ্ঞ মানুষ, আমরা আশাবাদী যে যে সমস্ত জায়গায় প্রশ্ন আছে সেই জায়গাগুলোকে তারা স্পষ্টভাবে তুলে ধরবেন এবং সেক্ষেত্রে কার্যকরী পদক্ষেপ যারা নীতি নির্ধারক আছেন তারা নেবেন। আমি বলি, সেখানে যে বলা হয়েছে যে ছোটবেলায় নারী এবং পুরুষ থাকে না, বড় হয়ে যখন বুঝতে শিখে তখন একজন নারী হয় একজন পুরুষ হয়, এটা কিন্তু ইসলামী শরিয়ার সাথে সরাসরি সাংঘর্ষিক। আর মনে মনে কোনো বিষয় নাই, ইসলামী শরিয়া মনে মনে কোনো বিষয় থাকে না। মনে মনে ভাত খান দেখি পেট ভরে কি? শিয়াল মনে 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 করতেছে আমি তো মুরগির মতো, আমার একটু মুরগির খোয়ারে ঢুকাইয়া দেয়। শিয়াল মনে মনে বলল। এখন শিয়ালকে যদি আপনি মুরগির খোয়ারে ঢুকায় দেন, যা করার তা তো করবেই। নিজের মনে মনে ভাবলেন মেয়ে, অথচ আপনি ছেলে, কোনো কারণে জেলে গেছেন, যাওয়ার পরে পুলিশে বলতেছেন যে ভাই আমি তো মনে মনে মেয়ে, আমাকে মহিলা কয়েদিদের সাথে একটু রাখেন। এরকম হয়েছে কিন্তু ওসিয়া বিশ্বে। তো রাখার পরে যা হওয়ার তা হয়ে গেছে। আমি বলতেছি যে মনে মনে কোনো বিষয় নাই, এবং সৃষ্টিগতভাবে আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে তিনি বানিয়েছেন। ইয়াহাবুল মাইয়াশা উইনাস ওয়া ইয়াহাবুল মাইয়াশা উযযুকুর। এই জিনিসগুলো বিদগ্ধ আলেমগণ অবশ্যই বোঝাবেন, ইনশাআল্লাহ আমরা আশাবাদী। আলিয়া মাদ্রাসার ওস্তাদদের কাছে আমাদের কিছু রিকোয়েস্ট। দেখেন, আলিয়া মাদ্রাসা, এই মাদ্রাসায় বাচ্চাদেরকে যে আপনারা দেন, কেন দেন? আমরাও তো পড়েছি, আমরা কমিতেও পড়েছি, আলিয়াতেও পড়েছি। অধিকাংশ ক্ষেত্রে বাপ্পার উদ্দেশ্য থাকে যে আমার ছেলেটা দিনদার হোক, কোরআন হাদিস শিখুক, দুনিয়ার এলেমও জানুক, আখিরাতের এলেমও জানুক। তো মাদ্রাসার তো একটা ভাব গাম্ভীর্যতা আছে। মাদ্রাসা শিক্ষার দাখিলের কিছু বইয়ের মলাট দেখলাম আর কি, ওই যে প্রচ্ছদ ছবি, হারমোনিয়ামের ছবি ব্যবহার করা হয়েছে, নৃত্যের ছবি ব্যবহার করা হয়েছে, মেয়েরা খেলছে, সে মেয়েদের মাথার উপরে কোনো কাপড় নেই, এগুলো ব্যবহার করা হয়েছে। এই 3 জন আলেমের কাছে আমাদের রিকোয়েস্ট,
অন্তত এই বিষয়গুলো আপনারা একটু টাচ করবেন ইনশাআল্লাহ তাআলা। কারণ কি, আমাদের কাছে মনে হয় কি, আর আলিয়া মাদ্রাসার ওস্তাদদের কাছে একটা রিকোয়েস্ট, আর চাকরির ভয় করেন না ভাই। রিজিক, চাকরি এগুলো আল্লাহর পক্ষ থেকে, আসমান থেকে ফায়সালা হয়। অনেকে হক কথা বলতে ভয় পায়। এই যে এই কাভারগুলো যে এরকম হয়েছে, আপনাদের তো উচিত ছিল যে সংঘবদ্ধভাবে এটা সরকারের কাছে বলা, যে মাদ্রাসার বইয়ের কাভারের মধ্যে এই জিনিসগুলো কেন আসবে। এগুলো জেনারেল শিক্ষায় শিক্ষিত যারা, তাদের কথা ভিন্ন, কিন্তু মাদ্রাসা, আমি আমার সন্তানকে দিলাম যে সে আলেম হবে, সে মিজান আজারি হবে, সে আহমদ শফি সাহেব হুজুরের মতো হবে, সে বড় বড় শাইখুল হাদিস হবে, মুহাদ্দিস হবে। সব বাপ মা, অনেক বাপ মা তো জানে না যে এখানকার পড়াশোনার এখন অবস্থাটা কি। আলহামদুলিল্লাহ অনেক আলিয়া মাদ্রাসা আছে যেখানে অনেক ভালো পড়াশোনা হয়, অধিকাংশের অবস্থা খুবই খারাপ। নাও সরব পারে না, ছেলেরা ঠিক মতো ক্লাস করে না, বাপ মা জোর করে দিছে তাই পড়তেছে। তো যখন এরকম ঘটনা ঘটে গেল যে কাভারের মধ্যে এগুলো আসছে, তখন তো আপনাদেরকে সমন্বিতভাবে এটাকে বলা উচিত ছিল যে এই যে মাদ্রাসার বইয়ের মধ্যে হারমোনিয়ামের ছবি টবি, এগুলো তো আসলে অসুন্দর। দেখেন, আমি একটা কথা বলি, সব সময় আমরা নীতি নির্ধারকদের দোষারোপ করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে সরিষার মধ্যে ভূত বসে থাকে। এই যে প্রচ্ছদ যিনি করেছেন, আপনি কি মনে করতেছেন এটা মন্ত্রী মহোদয় করছে? এটা সরকার মহোদয় করেছেন? এই যে গল্পগুলো যারা লিখে, কয়জন পার্লামেন্ট মেম্বার এই গল্পগুলা সবাই কি তদারকি করেন? না। তো এখন কথা হচ্ছে যে মূলত যাদেরকে এই দায়িত্বটা দেওয়া হচ্ছে, এদের মাকসাদ খারাপ কিনা এটাও নীতি নির্ধারকদের একটু আপনারা বলবেন। স্কলারদেরকে বলি, এই তিনজন আলেমের কাছে আমাদের প্রত্যাশা আর কি, আমাদের ওস্তাদদের কাছে, যে বারবার এই প্রবলেমগুলো কেন হচ্ছে। এই প্রচ্ছদগুলো তো আর শিক্ষা মন্ত্রণালয়ের বড় বড় কর্মকর্তারা করে না, করে কারা? যারা এগুলো প্রিন্ট দেয় বা যারা যে এই সেগমেন্টের যিনি দায়িত্বশীল। তাহলে এর মধ্যে আসলে ভূত আছে কিনা, যার উদ্দেশ্য খারাপ, এটা বোঝা উচিত যে সুস্থ মস্তিষ্কের কোনো মানুষ এর মধ্যে আছে কিনা, নাকি এদের ঝামেলা আছে। 3 নম্বর একটা বিষয়, শরীয়তে বা কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো বিধান, কোনো বিষয় যেন আমাদের ছেলে মেয়েদেরকে টাচ করা না হয়, অন্তত মুসলিম ছেলে মেয়েদেরকে, সে বিষয়ে রিকোয়েস্ট করা। 4 নম্বর আরেকটি বিষয়, সে বিষয়টি হচ্ছে নীতি নৈতিকতা। এটা মানুষ তখনই স্বয়ংসম্পূর্ণভাবে শিখবে যখন সে কোরআনের টাচে আসবে। আমাদের শিক্ষা ব্যবস্থায় কোরআনুল কারীমের মৌলিক যে বিষয়গুলো, এই মৌলিক বিষয়গুলো অনেক সময় টাচ করা হয় না, যে কারণে আমি আমার মুসলিম সন্তান হিসেবে, মুসলিম বাবা হিসেবে, আমার সন্তানটা আমি মারা যাওয়ার পরে কী বলে দোয়া করতে হবে এটাও জানে না। আমার সন্তান বাপের জানাজার নামাজে কী দোয়া পড়তে হয় এটাও জানে না। আমার সন্তান ঘুষ খাওয়া কেমন হারাম, মানে শরীয়তের দৃষ্টিতে এটা জানে না। সুদ কেমন হারাম জানে না। নামাজ কীভাবে পড়তে হয় জানে না। তো আমি তো মুসলিম, একটা সম্পদ নিয়ে আমি জন্ম নিয়েছি। এই ইসলামটাকে লালন করার জন্য ন্যূনতম জ্ঞান তো আমাকে দেওয়া দরকার। তো এই জিনিসগুলো আশা করি আমাদের বিদগ্ধ আলেমগণ ওপর মহলে এই জিনিসগুলো দিবেন। দেখেন, আমরা কেন এই কথাগুলো বলি? এই কথাগুলো বললে কি আমার বেতন বেড়ে যাবে? এই কথাগুলো বললে কি আমার ডিমান্ড বেড়ে যাবে? বিষয়টা এরকম না। বলবোটা কোথায়? মাহফিলে বলতেছি, মসজিদে বলতেছি, এবং আপনাদের কাছে দাবি পেশ করতেছি। এটা আমার ইমানি দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব আছে এই জিনিসগুলো বলার। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।